বাংলাদেশে চরমে ভারত বিদ্বেষ, হাস্যকর আস্ফালন গণপরিষদের যুগ্ম সচিব তারেক রহমানের। ভারতীয়দের লাথি মেরে বের করার হুমকি। ২৬ লক্ষ ভারতীয়কে মেরে সীমান্তে পাঠানোর গলাবাজি ইউনুসপন্থী নেতার। ভারতের অবদান ভুলেছে বাংলাদেশ? বাংলাদেশে চরমে ভারত বিদ্বেষ, হাস্যকর আস্ফালন গণপরিষদের যুগ্ম সচিব তারেক রহমানের। মাঝে মাঝে বলি না ২৬ লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে ১০ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে? রাশিয়ানরা কাজ করে? কারা কাজ করে? ভারতীয়রা কাজ করে। দেখেন, ১০ লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে, এর অর্থ কি? অবৈধভাবে কাজ করলে কি হয়? এরা যে ইনকাম করবে এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না। এরা যে টাকা পাঠাবে সেটা কোনো লিস্টেড হবে না। ব্যাগে করে লাগেজে করে টাকা নিয়ে যাবে। এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না। শুনলেন তারেক রহমানের বক্তব্য যে বাংলাদেশ করছেন তারেক রহমান। তিনি কি জানেন, আদৌ জানেন যে সেই বাংলাদেশ আলাদা দেশের সম্মানটাই পেত না যদি ভারত না থাকতো? ভারতের সাহায্যে তো দেশের তকমা জুটেছে বাংলাদেশের। তারপর কিভাবে সে অবদান ভুলছে বাংলাদেশ? ইউনুসপন্থী নেতা তার নির্লজ্জ এই বয়ান, নির্লজ্জ এই ভারত বিদ্বেষ। আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই, আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না, এটা কোনো শর্ত শুদ্ধ না। আচ্ছা, করার জন্য না। আচ্ছা, আমরা ভারতের সাথে অবশ্যই শত্রুতা চাই না, শত্রুতা চাই যে অবস্থা আমরা শত্রুতাই চাই, বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিন না। এই ব্যানারে একটা দায় আছে না, আপনি কথা বলেন না না না, এটা আপনি এই ব্যানারে এই বক্তব্য দিতে পারবেন না। আপনি তারেক ভাই আমার মনে বক্তব্য আসলে চলতে গিয়েছে যে ভারতের সাথে আমরা শত্রুতা চাই না। আমরা অবশ্যই ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বন্ধুত্ব চাই। এই শব্দটার সাথে আমি একমত। আগ্রাসন রুখে দিতে চাই, আমরা ভারতের আগ্রাসন রুখে দিতে চাই। তার মানে এই না ভারতের সাথে শত্রুতা তৈরি করতে চাই। ভারতের সাথে শত্রুতা তৈরি করাটা আমাদের কাম্য না। এবার যে খবর আমরা নজর রাখবো, হাফিজউদ্দিন আহমেদ বিএনপি নেতা, তিনি এবার বাংলাদেশের নাগরিকদের সামরিক প্রশিক্ষণের বার্তা দিচ্ছেন। বলছেন যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে বাংলাদেশবাসীকে, প্রত্যেক ছাত্রকে রাইফেল চালাতে জানতে হবে। যুদ্ধ করতে চাইছে বাংলাদেশ, কি বলছেন হাফিজউদ্দিন আহমেদ, শুনুন। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। গতকাল চিন্ময় কৃষ্ণ প্রভু জামিন মামলা এগিয়ে আনার আবেদনের শুনানি হয়নি, অর্থাৎ সেই জানুয়ারি পর্যন্ত 2025 পর্যন্তই অপেক্ষা করতে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে। চট্টগ্রামে বার সদস্য প্রয়োজন ওকালতনামা জমা দেওয়ার জন্য, কারণ রবীন্দ্র ঘোষ, যিনি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আইনজীবী হিসেবে লড়াই করবেন, তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবী। সেক্ষেত্রে চট্টগ্রামের বার সদস্য একজনকে প্রয়োজন ছিল। বারবার রবীন্দ্র ঘোষ আবেদন করেছেন, বারবার অনুরোধ করার পরও কেউ তাকে সাহায্য করেনি। কোনো স্থানীয় আইনজীবী চট্টগ্রামের বারের সদস্য তাকে সাহায্য করেননি, যার জন্য তিনি ওকালতনামাটা জমা দিতেই পারলেন না। তিনি বলেছিলেন তাহলে তিনি একা মুভ করবেন, অর্থাৎ একা তিনি ওকালতনামা জমা দেবেন। তবে তার জন্য অনুমতি দেওয়া হয়নি বিচারকের পক্ষ থেকে, আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। শুনুন কি সমস্যার সম্মুখীন রবীন্দ্র ঘোষ হয়েছিলেন। কোর্টে যাওয়ার পরে জজ সাহেব বললেন আপনার সব ঠিক আছে, ওকালতনামা দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি এই চট্টগ্রাম বারের একটা লয়ারের ওকালতনামা দিতে হবে।
এখন চট্টগ্রাম বারের সব লয়ার তো আমার পরিচয় নাই, আর যাদেরকে বলি তারাই রিফিউজ করছে যে তারা লোকাল নেওয়া দিতে পারবে না, বিকজ তাদের উপর মারপিট হতে পারে, তাদের উপর আক্রমণ হতে পারে, এই জন্য কোনো লয়ার আসে নাই। আমি আজকে অনেক লোক রিকোয়েস্ট করলাম, অনেক লয়ারকে রিকোয়েস্ট করলাম, এবং মুসলমান যারা লয়ার আছে আমাদের বন্ধু মানুষ তাদেরকেও বললাম আমি আপনাদেরকে লিগ্যাল ফি দেব। এই মুহূর্তে খবর আমরা নজর রাখবো। গ্রেফতার আল্লু অর্জুন। সিনেমা রিলিজের প্রথম দিন পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। হায়দ্রাবাদে পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন। চিৎকাপল্লী পুলিশ স্টেশনে পৌঁছলো আল্লু অর্জুন এবং তার ভাই। আরও একবার জানিয়ে রাখতে চাইব, আল্লু অর্জুন গ্রেফতার সিনেমা রিলিজের প্রথম দিন, পুষ্পা সিনেমার রিলিজের প্রথম দিনই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় একজনের। আমাদের সঙ্গে রয়েছে সিনেটর ময়ূখ রঞ্জন ঘোষ। বিস্তারিত জানবো ময়ূখের কাছ থেকে। ময়ূখ, সমাজে দেখো, এই মুহূর্তে তুমি জানো যে পুষ্পা ঝড়ে গোটা বিশ্বের এই মুহূর্তের সবচেয়ে সাকসেসফুল ফিল্ম এই মুহূর্তে পুষ্পা, এবং আজই ঘটনাক্রমে আল্লু অর্জুন কয়েক ঘন্টা আগেই তার টিম শেয়ার করেছিল যে সবচেয়ে দ্রুত 1000 কোটি টাকার ব্যবসা করা একটি সিনেমা, এবং সেই সিনেমার যে ক্রেজ, যে উন্মাদনা, সেই উন্মাদনা আমাদের গোটা ভারতে এবং পশ্চিমবঙ্গেও চোখে পড়ছে। সন্ধ্যা সিনেমা হল, যেখানে নির্দিষ্টভাবে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে, সেই সন্ধ্যা সিনেমা হলে প্রচুর যারা দর্শক রয়েছেন তারা নাচতে শুরু করেন। এমনকি আল্লু অর্জুনের এর আগে পুষ্পা 1 যে সিনেমাটি ছিল, সেখানে আমরা দেখেছি বাজিও ফাটাতে সিনেমা হলের ভেতরে মারাত্মকভাবে আগুন লেগে যাওয়ার ঘটনা দেখেছি। আল্লু অর্জুনকে ঘিরে যে ক্রেজ বা যে জনপ্রিয়তাটা, সেই জনপ্রিয়তা এভাবে একজনের প্রাণ কাটবে। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছিল, এরপরে অন্যান্য মামলাও শুরু হয়, এবং নির্দিষ্টভাবে সিনেমার পরিচালক, সিনেমার অভিনেতা এবং যাকে কেন্দ্র করে এত ভিড় হয়েছে, অর্থাৎ নির্দিষ্টভাবে আল্লু অর্জুন বা পুষ্পা, সেই পুষ্পার নামে প্রধান যে এফআইআর এ মূল অভিযুক্ত হিসেবে নামটা যায় এবং ইনভেস্টিগেশন শুরু হয়। যথেষ্ট প্রেশার ছিল, এবং আজ যখন আল্লু অর্জুন এবং তার ভাই, সে যে নিজেও আল্লু অর্জুন টিমের সদস্য, এ টিমের যে সদস্য প্রযোজনা সংস্থান, তাকে নিয়ে আসা হয় এবং তারপর তাকে অফিসিয়ালি গ্রেপ্তার দেখানো হয়। এবং যে 3 জন পদপিষ্ট হয়েছিল তার মধ্যে থেকে একজন মহিলা যিনি মারা গেছেন, তার পরিবারের সদস্যরাও তারা অভিযোগ করেছেন। কিন্তু এই মুহূর্তে আরেকটা সেকশন, আরেকটা অংশ আছে যারা মনে করছেন যে আল্লু অর্জুনের এখানে কি কাজ। যে রাজনৈতিক দলগুলোতে কম্বল বিতরণের সময় পদপিষ্ট হয়, সেখানে রাজনৈতিক নেতাদের কি প্রত্যেকবার গ্রেপ্তার করা হয়? আমাদের পশ্চিমবঙ্গে আমরা যদিও দেখেছিলাম যে জিতেন্দ্র তিওয়ারি, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। মানে তুমি বা আমি হয়তো একেবারে সরাসরি এর সাথে ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত না থাকলেও, সিনেমা হলের সাথে আল্লু অর্জুন যুক্ত না থাকলেও, তাকে কেন্দ্র করে ভিড়টা হচ্ছে। সুতরাং ভারতের এই মুহূর্তে ন্যায় সংহিতাতে যে আইনি ধারা রয়েছে, তাতে কিন্তু নির্দিষ্টভাবে যাকে কেন্দ্র করে, যে কেন্দ্রবিন্দু আছে, যার জন্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভায়োলেট হচ্ছে, যার জন্য ভিড় হচ্ছে, যার জন্য পদপিষ্ট হচ্ছে, তাকে গ্রেপ্তারির সংস্থান রয়েছে। এবং এটা ভারতে একেবারে এই ধরনের গ্রেপ্তারি, এত হাই প্রোফাইল একজন লোক, একজন সুপারস্টার, হায়দ্রাবাদের বাড়ি থেকেই তাকে এভাবে গ্রেপ্তারি, এটা কিন্তু বেশ বহু বছর এরকম জিনিস দেখা যায়নি। সুতরাং বেনজির বললেও হয়তো খুব একটা বেশি বলা হবে না। সুতরাং এক্ষেত্রে দাঁড়িয়ে আল্লু অর্জুন তিনি বেল পান কিনা, এই সমস্ত আপডেট রিপাবলিক বাংলায় সবচেয়ে বড় যে কাভারেজ আমরা করব। এবং তার পাশাপাশি আল্লু অর্জুনকে কেন্দ্র করে যে নতুন পদপৃষ্ঠকে কেন্দ্র করে যে বিতর্কগুলো, সেই বিতর্ক যেগুলো উস্কে দিয়েছে, সেগুলো নিয়েও আমরা সন্ধ্যাবেলায় কাটাছেড়া করবো। সমাদৃতা, ধন্যবাদ ময়ূখ। আরও একবার জানিয়ে রাখতে চাইব আপনাদেরকে, আল্লু অর্জুন গ্রেফতার পুষ্পা সিনেমার নায়ক, দক্ষিণী তারকা আল্লু অর্জুন। সিনেমা রিলিজের প্রথম দিনই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। হায়দ্রাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন। পুষ্পার মহাবিপদ। আরও একবার জানিয়ে রাখতে চাইব, গ্রেফতার পুষ্পার নায়ক আল্লু অর্জুন। দক্ষিণী তারকা আল্লু অর্জুন গ্রেফতার। সিনেমা রিলিজের প্রথম দিন পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল একজনের, যে ঘটনায় হায়দ্রাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়, তার এবং আল্লু অর্জুন এবং আল্লু ভাই থানায় পৌঁছানোর পর তাদেরকে গ্রেফতার করা হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।